আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন দয়া করে একটু কমেন্ট করেন তো বাবা। আমি অনেকক্ষণ থেকে ট্রাই করতেছিলাম বাট লাইভে আসা যাচ্ছিল না। এখন আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান তো প্লিজ বাবা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন ক্লিয়ার শুনতে এবং দেখতে পাওয়া যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, আমি বেশ কিছুক্ষণ যাবত ট্রাই করতেছিলাম, মানে লাইভ স্ট্রিমিং করা যাচ্ছিল না। যারা যুক্ত আছেন দয়া করে একটু কমেন্ট করেন বাবা। যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন প্লিজ। এখন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। ফজলে রাব্বি ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মামুন কাজী ভাই, আব্দুল আজিজ ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা আসেন মূল আলোচনায় চলে যাই, যেহেতু অলরেডি প্রায় 9 মিনিটের মতো লেট হয়ে গেল, 45 আসতে চাইলাম লাইভে। তো বাবা, আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম আমরা ঠিক সেইখান থেকে শুরু করছি। হ্যাঁ, তো দেখেন আমরা আজকে যে প্যাসেজ ন্যারেশন গুলো পরিবর্তন করব, এইখানে আমরা বেশ দুর্দান্ত কিছু বিষয় জানতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, দুর্দান্ত কিছু বিষয় জানতে পারবো। এই জায়গাটাতে আপনি আরো কিছু বিষয় দেখতে পাবেন যে অনেক সময় সেন্টেন্স দেয়া থাকবে না, বাট আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে প্যাসেজ ন্যারেশন তৈরি করার জন্য বা প্যাসেজ ন্যারেশন কভার করার জন্য। তো আপনারা যে এইখানে প্যাসেজ ন্যারেশন বা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখান থেকে আপনাদের বোর্ড এক্সামে আসতে পারে। বোর্ড এক্সামে এই যে স্টোরিটা থেকে, হ্যাঁ, শর্ট স্টোরিটা থেকে এর আগে অনেকবার প্রশ্ন আসছে আর কি। হ্যাঁ, টেস্ট এক্সামে আসছে, বোর্ড এক্সামে আসছে। তো আমরা একটু প্রশ্নটা আগে দেখে নেই। আপনারা হয়তো জানেন লাঞ্চন নামের যে গল্পটা, উইলিয়াম সমারসেট মমের এই গল্পটা আপনারা হয়তো পড়েছেন। হ্যাঁ, আচ্ছা, গল্পটার নাম হচ্ছে লাঞ্চন। আপনারা পুরো গল্পটা জানেন যে একবার এক লেখককে একজন মহিলা সুকৌশলে ডেকে এনে তার থেকে ট্রিট নিয়েছিল। হ্যাঁ, মহিলা শুধু বলতেছিল যে আমি আসলে লাঞ্চে খুব বেশি খাই না, একটা আইটেমের উপর দুটো আইটেম খাই না, এই বলতেছিল, আর একের পর এক আইটেম নিচ্ছিল, সে খাচ্ছিল এবং লেখককে প্রায় সর্বশান্ত করে দিয়েছিল সে। হ্যাঁ, এই গল্পটারই একটা ছোট এক্সট্রাক্ট বা খণ্ডিত অংশ নিয়ে আমাদের এই প্যাসেজ ন্যারেশনটা। তো এইখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন। লাঞ্চে আমি কখনো ড্রিঙ্ক করি না, মানে লাঞ্চে আমি কখনোই কোনো পানীয় পান করি না। শি সেড, সে বলল। এবার দেখেন নাইদার ডু আই, নাইদার ডু আই মানে আমিও না। ঠিক আছে, আপনি যেমন করেন না আমিও করি না। আই আনসার প্রম্পটলি, আমি সাথে সাথে উত্তর দিলাম। তাহলে সে কি বললো যে আমি লাঞ্চে কখনোই কোনো কিছু ড্রিঙ্ক করি না, পান করি না। আমি একদম সাথে সাথে উত্তর দিলাম যে আমিও করি না। তার মানে কি আপনার আমার কারোই আর কোনো ড্রিঙ্ক নেওয়ার প্রয়োজন নাই। এবার বলতেছে দেখেন এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। হোয়াইট ওয়াইন একটা স্পেশাল খুব এক্সপেন্সিভ ক্যাটাগরির ওয়াইন বা মদ। শি প্রসিডেড অলদো আই হ্যাড নট স্পোকেন, যদিও আমি কোনো কথা বললাম না, আমি কথা বাড়িয়ে গেলাম না, কথা চালিয়ে গেলাম না, সে কথা চালিয়ে গেল যে হোয়াইট ওয়াইন ছাড়া। তার মানে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাক্যটা একটা কমপ্লিট বাক্য, এটা হচ্ছে একটা ইনকমপ্লিট বাক্য, এইটা হচ্ছে আরেকটা ইনকমপ্লিট বাক্য। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে ভাই আমরা যদি ইনকমপ্লিট সেন্টেন্স পাই বা জাস্ট যদি ফ্রেজ পাই, তাহলে আমরা কি যখন ন্যারেশন চেঞ্জ করবো এটাকে ফ্রেজ হিসেবে রাখবো? নো, আমরা ফ্রেজ হিসেবে রাখবো না, এটাকে পুরোপুরি সেন্টেন্সে কনভার্ট করে নেব আমরা। তো আসেন এই বিষয়টা আপনাদেরকে একটু বলি। এই যে আমি এখানে লিখে দিচ্ছি রুলস অফ প্যাসেজ ন্যারেশন। এখন প্যাসেজ ন্যারেশনের আমরা আরেকটা রুল দেখব। এই রুলটা হচ্ছে কি দেখেন, রুলটা হলো ডিরেক্ট স্পিচে অসম্পূর্ণ বাক্য, হ্যাঁ, বাক্য মানে সেন্টেন্স, বুঝতে পারতেছেন, যদি অসম্পূর্ণ কোনো সেন্টেন্স থাকে বা ফ্রেজ থাকলে, দেখেন ডিরেক্ট স্পিচে বা ডাইরেক্ট স্পিচে অসম্পূর্ণ বাক্য বা ফ্রেজ থাকলে সেটিকে মনে মনে আমরা মনে মনে ধরে নিব আর কি। হ্যাঁ,
সেটিকে মনে মনে কমপ্লিট সেন্টেন্স ধরে নিয়ে প্যাসেজ ন্যারেশন বা ন্যারেশন পরিবর্তন করতে হয়। ন্যারেশন পরিবর্তন করতে হয়। আচ্ছা, তাহলে দেখেন এই হইতেছে কি ঘটনা আর কি, মানে আপনাকে একটা অসম্পূর্ণ বাক্য দিয়ে রাখতে পারে, একটা ফ্রেজ দিয়ে রাখতে পারে। আপনার আমার কাজ হচ্ছে কি আমরা এটাকে সবসময় কমপ্লিট করে নিব। স্যার সবার আপনার অসুবিধা না হয় তাহলে 3টা বাজে আসলে ভালো, 3টা বাজে ক্লাস নিলে ভালো হতো ইনশাল্লাহ। এরপরে নেক্সট ডে থেকে আমরা ঠিক 3টায় ক্লাসে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? এরপর থেকে আমি চেষ্টা করব 3টায় ক্লাসে আসতে, বা এরও আগে আসার চেষ্টা করব আমি, ঠিক আছে আব্দুল আজিজ ভাই? আচ্ছা, অথবা যদি কোনো কারণে 3টায় ক্লাস নিতে না পারি সেক্ষেত্রে আমি আপনাদের ক্লাস নিয়ে নেব ইফতারের পর আর কি। ইফতারের পর মানে ইফতারের আধা ঘন্টা পরে আর কি। আমাদের এই ব্যাচটাতে অনেকেই টাইমলি ক্লাসে জয়েন করেন না, যারা পরবর্তীতে দেখে নেন তারা প্রয়োজনে পরবর্তীতে লাইভটা দেখে নিন। তবে আল্লাহর ওয়াস্তে 2টার বেশি ক্লাস পর মিস করেন না। 2টার বেশি ক্লাস মিস করেন না বলতে এটাই বোঝাইলাম যে পর 2টো ক্লাস যদি আপনি শেষ না করে 3 নাম্বার ক্লাস থেকে দেখা শুরু করেন পরে কিন্তু গুলায় যাবে। 2টো ক্লাস কোনোভাবে রিকভার করে নেওয়া যায়, 3টা ক্লাস হলেই সেটা চরম বিপদজনক হয়ে যায়। হ্যাঁ, তাহলে আসেন আমরা এখানে কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন ধরে নেন যদি এরকম থাকে যে রানা সেড, রানা বলল হোয়ার আর ইউ গোয়িং, রানা বলল তুমি কোথায় যাচ্ছ। এবার দেখেন আমি এখানে লিখলাম মৌ সেড, মৌ বলল টু নিউ মার্কেট। এই যে ন্যারেশন শেষ। হ্যাঁ, তাহলে আমি এটা এইখান থেকে লিখে দেই, আমি এটা এখানে লিখে দিলাম মৌ সেড, মৌ বলল টু নিউ মার্কেট। তো দেখেন ধরে নেন আমার সাথে আপনার দেখা হলো রাস্তায়, আপনি জিজ্ঞেস করলেন সুমন ভাই কই যান, সুমন ভাই কোথায় যাচ্ছেন? আমি কি বলি ভাই আমি নিউ মার্কেটে যাচ্ছি? বলি না, আমরা কি বলি নিউ মার্কেটে। ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন ভাই আপনার ছেলের নাম কি? আমি কি বলবো আমার ছেলের নাম হলো আব্দুল্লাহ? আমি কিন্তু এভাবে বলি, আমি কি বলি আব্দুল্লাহ, মেয়ের আব্দুল্লাহ। এই যে তার মানে দেখেন আপনি যখন আমাকে জিজ্ঞেস করলেন আপনার ছেলের নাম কি, আমি কিন্তু এটাকে কিছুটা জায়গায় উজ্জ্বল রাখছি যে আমার ছেলের নাম হলো মীর আব্দুল্লাহ। আমি শুধু ফ্রেজ আকারে বলতেছি, বাট আপনি যখন এটাকে ন্যারেশন চেঞ্জ করবেন আপনাকে কমপ্লিট ধরে নিতে হবে। তার মানে এই যে দেখেন রানা বলল মৌরে যে মৌ হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? মৌ বলল নিউ মার্কেটে। এই মৌ বলল নিউ মার্কেটে, এই নিউ মার্কেটে বলতে কিন্তু মৌ কি বোঝাইছে ভাই? এইটা ছিল ঠিক এই রকম আর কি, আপনাকে এইভাবে ধরে নিতে হবে যে মৌ সেড, মৌ বলল, বাক্যটা ছিল এইরকম আর কি, আই অ্যাম গোয়িং টু নিউ মার্কেট। এই যে আই এম গোয়িং থাকুক আর না থাকুক আপনাকে লিখতে হবে ভাই, কিছু করার নাই, ঠিক আছে? তাহলে আমরা এটাকে যখন এই যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করব তখন আমাদেরকে এইভাবে লিখতে হবে। কিভাবে লিখবো আমরা? রানা, দেখেন রানার সাথে কিন্তু অবজেক্ট ছিল না, বাট আমরা এখানে অবজেক্টটাকে যুক্ত করে দেব। রানা আস্কড মৌ, রানা মৌকে প্রশ্ন করেছিল। ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন শুরু হয়েছে, আমরা ডব্লিউএস ওয়ার্ডটা লিখলাম। হোয়ার আর আগে লেখা যাবে না, সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে, এখানে অবজেক্ট হচ্ছে মৌ। হোয়ার শি ওয়াজ গোয়িং, এই তো প্রশ্নবোধক দেওয়া যাবে না কিন্তু। তাহলে রানা মৌকে জিজ্ঞেস করলো যে সে কোথায় যাচ্ছিল। এবার দেখেন প্রশ্নের উত্তরে যতবারই সেট থাকুক আপনাকে রিপ্লাইড লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো শি, আমার আর এখানে মৌ লেখার দরকার নেই কারণ রানা এবং মৌ আমি অলরেডি লিখে ফেলছি। she replied that I am going, তাহলে আইটা কিন্তু she কে ধরলো, তাহলে এটা হয়ে যাবে she was going to, সংক্ষেপে লিখলাম হ্যাঁ, নিউ মার্কেট। এখন ঝামেলা হচ্ছে আপনি যদি শুধু লিখতেন she replied নিউ মার্কেট তাহলে কিন্তু উত্তর হইতো না, ঠিক আছে? she replied নিউ মার্কেট লিখলে হতো না। এতটুকু আমি যতটুকু লিখেছি বাবা একটু কমেন্ট করেন তো এতটুকু বোঝা গেছে কিনা।
আমি যতটুকু বললাম এতটুকু বোঝা গেছে কিনা একটু দেখেন তো প্লিজ। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এতটুকু বুঝে ফেলছেন ইনশাআল্লাহ। ওকে, আমার দৃঢ় বিশ্বাস এইটা আর বোঝানোর জন্য আমাকে আপনার জন্য রকেট সায়েন্স বোঝানোর দরকার নাই, পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আব্দুল আজিজ ভাই বলছেন ইয়েস, থ্যাংক ইউ ভাই। তাহলে দেখছেন প্যাসেজ নারেশনের এগুলো কিন্তু খুব দুর্দান্ত জায়গা, যে জায়গাগুলো আমরা না বুঝা শুনে নিজেরা ধরা খায় আসি আর কি। আচ্ছা, এবার আসেন, আমরা এখানে একটা লাইন পেয়েছিলাম যে আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন, শি সেড নাইদার ডু আই। এখন প্রশ্ন হচ্ছে এই নাইদার ডু আই এই লাইনটা কিভাবে হলো? হ্যাঁ, এটা আই ডু নাইদার না বলে কেন বললো নাইদার ডু আই, বা অন্য কোনো ভাবে লেখা যেত কিনা? আই ডু নাইদার বলা যাবে না, আই ডোন্ট আইদার বলা যেত। হ্যাঁ, তো আসেন এই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাই। এই বিষয়টার নাম হলো অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। এই বিষয়টার নাম হলো ভাই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। ধন্যবাদ ফজলে রাব্বি, শাকিল আহমেদ, সৌরভ ভাই, ধন্যবাদ ভাই, মাথা রাখবো আমরা। হ্যাঁ, এটা একটু মনে রাখেন, দুর্দান্ত একটা জায়গা ভাই, এগুলো স্পোকেন ইংলিশে মারাত্মক কাজে লাগে। অ্যান্ড দ্বারা যুক্ত, আমি এখন যেটা করাচ্ছি এইটা আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের 3 নাম্বার কোয়েশ্চেনে যে স্পেশাল ফ্রেজ বা স্পেশাল ইউজ অফ ফ্রেজ এন্ড ইডিয়মস আছে ওইখানেও এটা কাজে লাগবে। হ্যাঁ, মারাত্মক কাজে লাগবে, এটা মনে রাখেন, দুর্দান্ত একটা বিষয়। অ্যান্ড দ্বারা যুক্ত দুটি অ্যাফার্মেটিভ বা নেগেটিভ সেন্টেন্সের, দুটি অ্যাফার্মেটিভ বা নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ছাড়া বাকি সব একই হলে এক্ষেত্রে অ্যান্ড এর পরের অংশটুকু সম্পূর্ণ লিখলে রিডান্ডান্সি হয়। রিডান্ডান্সি বা বাহুল্য দোষ হয়। তাহলে আমি কি বলছি দেখেন, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা সেন্টেন্স, হ্যাঁ, সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতে পারে, নেগেটিভ সেন্টেন্স হতে পারে। দুটো সেন্টেন্সে যদি আপনি আগের পরের অংশটুকু সম্পূর্ণ লেখেন তাহলে রিডান্ডান্সি হবে। যেমন ধরেন আমি লিখলাম আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, অ্যান্ড রানা উইল গো দেয়ার, রানা সেখানে যাবে। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে আই সাবজেক্ট, এইখানে রানা সাবজেক্ট, এই দুইটারে বাদ দিলে আপনি দেখতে পাচ্ছেন উইল গো দেয়ার, উইল গো দেয়ার। এখন আমি যদি দুটো বাক্যকে ঠিক এইভাবেই লিখে রাখি তাহলে এখানে একটা মারাত্মক বাহুল্য দোষ হবে। বাহুল্য দোষের ইংরেজিটা হচ্ছে গিয়ে রিডান্ডান্সি। এই রিডান্ডান্সি থেকে আমি সেন্টেন্সটাকে যদি মুক্ত করতে চাই তাহলে আমাকে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ এগ্রিমেন্ট করতে হবে। ঠিক আছে, এখন অনেকেই আপনাদের মধ্যে অনেকেই বলে দিতে পারেন যে ভাই আমরা তো একটা কাজ করতে পারি। কি কাজ? আমরা তো আই অ্যান্ড রানা একসাথে অ্যাড করে দিতে পারি। আপনি বলতে পারেন যে আই অ্যান্ড রানা একসাথে অ্যাড করে দিলেই তো কাজ হয়ে যায়, তাই না? আই এবং রানাকে একসাথে অ্যাড করা যাবে না। যদি আই এবং রানাকে একসাথে অ্যাড করেন তাহলে বাক্যটা কি হবে জানেন? আমি এবং রানা সেখানে যাব। দেখেন এই বাক্যে বলা হচ্ছে আমি সেখানে যাব এবং রানা সেইখানে যাবে। আমি কিন্তু একবারের জন্য বলি নাই আমি এবং রানা একসাথে মিলেমিশে সেখানে যাব। যদি একসাথে মিলেমিশে যাইতাম সেক্ষেত্রে অ্যান্ড দিয়ে যুক্ত করা হইতো। এই অ্যান্ড দিয়ে জাস্ট বোঝানো হচ্ছে ওই জায়গাটাতে আমি যাব, ওই জায়গাটাতে রানা যাবে, তবে আমরা দুজন একসাথে যাব তা কিন্তু বলা হয় নাই। যদি একসাথে যাব বলতাম আমরা তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারতাম, এইটারে অ্যান্ড দিয়ে যুক্ত করা যাবে না। তো এইটাকে অ্যান্ড দিয়ে যুক্ত না করে কিভাবে আমরা যুক্ত করব এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আরেকটা বাক্য আমি লিখে দেখাচ্ছি, দেখেন। ধরেন এরকম থাকলো আই can't do it and she can't do it.
আমি এটা করতে পারি না, সেও এটা করতে পারে না। তাহলে দেখেন can't do it, can't do it সেম। গিট্টুটা লাগছে কোন জায়গায়? আই আর সি তে। এখন আমি এটা করতে পারি না এবং সে এটা করতে পারে না। আপনি যদি বলেন যে ভাই and দিয়ে যুক্ত করে দেয়, I and she can't do it, আমি এবং সে একসাথে এটা করতে পারি না হয়ে যাবে। আসলে তো আমরা একসাথে করতে পারি না তা তো আমি বুঝাই নাই। তাহলে এই বাক্যটাকে এইভাবে লেখা যাবে না। এই বাক্য দুটোকে and দিয়ে সাবজেক্ট যুক্ত না করে পরের অংশটাকে একটু অন্য স্টাইলে লেখা যায়। এটার নামই হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে অ্যাফার্মেটিভ বাক্য দুটো যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, আমরা লিখতেছি, প্রথমে আমরা দেখতেছি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তাহলে আমরা এখানে কি দেখব? প্রথমে থাকবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্লাস এরপর একটা and যুক্ত থাকবে, প্লাস এরপরে থাকবে আরেকটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন এই দুটো সেন্টেন্সের সব একরকম থাকবে, শুধু সাবজেক্ট দুটো ডিফারেন্ট। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে, দেখেন আমরা প্রথম অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা লিখে ফেলবো, তারপরে আমরা একটা and লিখব, এরপরে আমরা এখানে একটা মারাত্মক কাজ করব। আমরা এই জায়গাটাতে লিখব সাবজেক্ট, সরি আমরা এই জায়গাটাতে লিখব সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, বা এটাকে আরেকভাবে লেখা যায় সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু অথবা অলসো। এই যে এন্ড এর পরে আমি এক্সট্রা ভাবে যেই কাজটা করলাম, এইটার নামই হলো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, তাহলে দেখেন আমি একটা বাক্য লিখে দেই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরে নেন আমি একটা বাক্য লিখলাম, আই উইল ডু ইট and you will do it। এই বাক্যটাতে দেখেন তো বাবা গিট্টু লাগছে কোন কোন জায়গায়? আই আর ইউ তে। তার মানে আমরা আই এবং ইউ এই দুটোকে বাদ দিব। হ্যাঁ, আমরা এই দুটোকে বাদ দিব, মানে মানে এন্ড দিয়ে যুক্ত করবে এরকম না আর কি, মানে আই এবং ইউ এই দুটো ছাড়া বাকি সব একই রকম কিন্তু। তাহলে আমি প্রথম যেই কাজটা করব, আমি প্রথম অংশটা লিখে ফেলবো, আই উইল ডু ইট and এই পর্যন্ত আমার কাজ হয়ে গেছে। এইবার আমি সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট লিখে দিলে আমার কাজ হয়ে যাবে। তাহলে আমি কি লিখবো? আই উইল ডু ইট and so will you। এই যে হয়ে গেছে, দেখেন। তাহলে প্রথমে বাক্যটা কি ছিল? আমি এটা করব এবং তুমি এটা করবে। এবার বাক্যটা কি হয়ে গেছে? এই বাক্যটার বাংলা হলো, হ্যাঁ, আমি যেমন কাজটা করব তেমনটা তুমিও। এটা হলো, এক্ষেত্রে বাংলাগুলো হয় যেমন ডট 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 তেমন, অথবা যেমনই তেমনি। আমি যেমনি কাজটা করব তেমনি তুমিও কাজটি করবে। এই দেখেন হয়ে গেছে। বা আপনি চাইলে এই বাক্যটাকে এইভাবে বলতে পারতেন, and you will too or you will also। না বুঝলে আমারে বললেন প্লিজ, না বুঝলে আমাকে বললেন। তাহলে এবার আপনাদের জন্য স্ট্রাকচারটাকে আমি আরেকটু সাইজে ছোট করে দেই, দিয়ে এইবার আমি আরেকটা এক্সাম্পল দেই। হ্যাঁ, এটা আপনাদের পালা, দেখি আপনারা এটা করে দেন আমাকে, এটা আপনারা আমারে করে দেন। বি উই টেক টি and they take tea। আমরা চা খাই বা আমরা চা পান করি এবং তারাও চা পান করে। দেখি আপনারা এটা করে দিতে পারেন কিনা, কুইকলি ট্রাই করুন তো একটু। শাকিল আহমেদ সৌরভ, ফজলে রাব্বি ভাই ট্রাই করেন। হ্যাঁ, আব্দুল আজিজ ভাই ট্রাই করেন, পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটু মাথায় রাখেন, অক্সিলারি ভার্ব না থাকলে, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে দেখবেন V1 আছে কিনা। যদি V1 থাকে তাহলে লিখে নেবেন ডু, যদি V2 থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ধরে নেবেন ডিড, আর যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তাহলে ধরে নেবেন ডাজ। তাহলে এই জায়গাটাতে দেখেন তো অক্সিলারি ভার্ব আছে নাকি নাই। এই যে টেক V1 দেয়া আছে, এইখানেও টেক V1 দেয়া আছে। তাহলে আমরা এই বাক্যটারে কি করতে পারি?
এই যে আমাদের শাকিল আহমেদ সৌরভ অলরেডি করে ফেলছেন। তাহলে এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। হ্যাঁ, আমরা কি লিখবো? উই টেক টি অ্যান্ড, এইবার যে কোনো একটা লিখলেই হবে। হ্যাঁ, উই টেক টি অ্যান্ড, তাহলে সাবজেক্ট সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট, তাহলে আমরা লিখতে পারি সো অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, সো ডু দে, এটা করতে পারি। অথবা সাবজেক্ট অক্সিলারি ভার্ব টু, দে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, এবার আমরা লিখতে পারি অলসো অথবা টু। এই যে দেখেন কাজ হয়ে গেছে। ওকে, এই তো মাশাআল্লাহ। সো ডু দে অর দে ডু টু, বা দে ডু অলসো। ধন্যবাদ শাকিল আহমেদ সৌরভ। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এখন আমরা দেখব নেগেটিভ এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে হচ্ছে গিয়ে সহমত পোষণ করা বা চুক্তি করা। চুক্তি মতামত মিললেই কিন্তু আমরা চুক্তি করি। তাহলে এখানেও কি হবে? প্রথমে আসবে একটা নেগেটিভ সেন্টেন্স প্লাস অ্যান্ড, প্লাস এর সাথে থাকবে আরেকটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এখানে কি কাজটা করব? আমরা এই জায়গাটাতে প্রথম নেগেটিভ সেন্টেন্সটা লিখে ফেলবো, প্লাস অ্যান্ড লিখব। এরপরে যেই কাজটা হবে এইখানে আমরা লিখব নাইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। হ্যাঁ, আমরা চাইলে এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারি, বা বাকি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। তবে এবার অক্সিলারি ভার্বের সাথে একটা নট লিখতে হবে। এই নটটাকে আমরা ফুল NOT এভাবে লিখতে পারবো না, আমাদেরকে এটা ট্যাগ কোয়েশ্চেনের মতো সংক্ষিপ্ত ভাবে লিখতে হবে। প্লাস দেখেন নাইদার শব্দটা নিজেই নেগেটিভ, তাই এরপরে নট বসে না। বাট এখানে যেহেতু একবার নট বসে গেছে আমরা নাইদার আনতে পারবো না, এইখানে আমাদের লিখতে হবে আইদার। তো দেখেন এটাতে কিন্তু সাবজেক্ট শেষে আছে আর এখানে সাবজেক্ট আগে আছে। আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব আমরা সব সময় নেগেটিভ বাক্য পাইলে এটাকে সেকেন্ড স্টাইলে ধরে নেব। ওকে, আসেন আপনাদের জন্য আমি একটা বাক্য লিখে দেই। তাহলে ধরেন আমরা উদাহরণে চলে যাইতেছি। একটা বাক্য থাকলে এরকম, I don't watch TV, কথার কথা আর কি। I don't watch TV and they don't watch TV, আমি টিভি দেখি না, তারাও টিভি দেখে না। বাক্য এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা চাইতেছি যে না এইভাবে লিখবো না, তাহলে তো এটা বাহুল্য দোষ হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখবো I don't watch TV, আমি টিভি বা টেলিভিশন দেখি না। and এইবার আপনি নাইদার দিয়ে করতে পারেন, তাহলে আমরা লিখে ফেলবো নাইদার, ডোন্ট আর লেখা যাবে না কারণ নাইদার নিজে নেগেটিভ, নাইদার ডু দে। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি and they don't, এবার ঠিকই ডোন্ট বসছে, আইদার। ঠিক আছে ডিয়ার, আশা করি বোঝা গেছে ইনশাআল্লাহ। আব্দুল আজিজ ভাই যেটা লিখছিলেন ওটা ভুল হয়েছিল। হ্যাঁ, এবার আপনাদের পালা, দেখি এবার আপনারা করে দেন। I এটাকে একটু বড় করে দেই। I never drink, এই যে আমরা এই বাক্যটাকেই ধরি, I never drink anything for luncheon। হ্যাঁ, I never drink anything for luncheon and you never drink anything for luncheon। এবার আপনারা এই বাক্যটাকে দুটো উপায়েই এগ্রিমেন্ট করে দেন, আমি ড্যাম শিওর আপনারা পারবেন ইনশাআল্লাহ, সমস্যা হবে না।
হ্যাঁ ইনশাআল্লাহ আমি ড্যাম শিওর এটা আপনারা পারবেন, এখানে সমস্যা হবে না। কুইকলি চেষ্টা করতে হবে। আব্দুল আজিজ ভাই লিখছিলেন আইদার রানা অর আই উইল গো। না ভাই হবে না, এটা হবে না, বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যাবে। এটা একটু ট্রাই করেন, হ্যাঁ কুইকলি ট্রাই করতে হবে, দেখি কে কত দ্রুত করে দিতে পারেন, দেখি কে কত দ্রুত এটা করে দিতে পারেন। আচ্ছা তাহলে আসেন আমি একটু হেল্প করি আপনাদেরকে। আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন অ্যান্ড ইউ নেভার, না লিখে আমরা কি লিখবো, নাইদার ডু ইউ। এখন বলতে পারেন ভাই ডু আসলো কোনতে, ওই যে V1 থাকলে ডু বসে, বা আমরা এটাকে এভাবে বলতে পারতাম ইউ ডোন্ট আইদার। আবারও বলি আইদার অ্যাফার্মেটিভ হয়, এর সাথে নট লেখা যায়, নাইদার নিজেই নেগেটিভ, তাই এর সাথে নট বসে না। ঠিক আছে ভাই? আব্দুল আজিজ ভাই, এই তো মাশাআল্লাহ আব্দুল আজিজ ভাই লিখে ফেলছেন, ধন্যবাদ। ফজলে রাব্বি, এই তো ধন্যবাদ, হয়ে গেছে। তাহলে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন আমাদেরকে সেকেন্ড স্টাইলে ধরতে হবে। এবার বুঝা ফেলাইছেন? এবার আসেন তো ভাই, এই যে যখন বললো আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন, নাইদার ডু আই, এইটাকে আমরা কনভার্ট করে নিব। হ্যাঁ আমরা এটাকে কনভার্ট করে নিব, কিসে কনভার্ট করে নিব আমরা, আমরা এটাকে ধরে নিব এভাবে, আই ডোন্ট আইদার। যদি আপনি আই ডোন্ট আইদার না ধরেন তাহলে ন্যারেশন চেঞ্জ করতে পারবেন না। আর আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব এক্সট্রা যেই পার্ট গুলো থাকবে, আই রিপিট, এক্সট্রা যেই পার্ট গুলো থাকবে আমরা সেটাকে আগে লিখে নেব। তাহলে আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন শি সেড, এখানে শি বলা আছে, কাকে বলছে, আমাকে। তার মানে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব এই জায়গাটাকে আমরা এইভাবে ধরে নেব। আমি এখানেই করে দিচ্ছি, তাহলে আমি এখানে কি লিখব, আমি লিখব শি told me that, সে আমাকে বলল যে। এইবার দেখেন আই নেভার ড্রিঙ্ক এনিথিং, তাহলে ড্রিঙ্ক হচ্ছে V1, আমরা জানি V1 থাকলে V2 হয়। she never drink drank drunk, এই যে V2 হয়ে গেছে, drunk anything for luncheon, সে বলল আমি লাঞ্চে কোনো কিছু খাই না। এবার দেখেন নাইদার ডু আই আমি বলতে পারবো না, আমাকে ফুল সেন্টেন্স লিখতে হবে। আই আনসার্ড প্রম্পটলি, এই যে আনসার্ড শব্দটা দেয়া আছে, আমরা রিপ্লাই দিব না। ঠিক আছে, তাহলে দেখেন আমি এখানে লিখে দিব আই আনসার্ড প্রম্পটলি, চাইলে প্রম্পটলি শব্দটাকে আপনি সামনেও লিখতে পারেন, আই প্রম্পটলি আনসার্ড, আই প্রম্পটলি answered that। এইবার দেখেন আই ডোন্ট আইদার অনুযায়ী আমরা ন্যারেশনটাকে চেঞ্জ করব। হ্যাঁ আই ডিডেন্ট আইদার, তাহলে ডিডেন্ট কেন হলো, যে ডোন্টটা ডিডেন্ট হয়ে গেল। এইবার আবার দেখেন সে বলতেছে এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। আচ্ছা আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে ওই যে একটু আগে একটা উদাহরণ দিলাম, হোয়ার আর ইউ গোয়িং, আনসারে শুধু বলতেছে টু নিউ মার্কেট, তার মানে কি আই এম গোয়িং টু নিউ মার্কেট, এতটুকু উজ্জ্ব আছে। তাহলে দেখেন এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, তার মানে এই এতটুকু, মানে এই লাইনটা, এই পুরো লাইনটা খেয়াল করেন, এই যে পুরো লাইনটা, এই পুরো লাইনটা কিন্তু এইখানে থাকবে। তাহলে দেখেন সে প্রথমে বললো আমি লাঞ্চে কোনো ড্রিঙ্ক করি না, আমি উত্তর দিলাম সাথে সাথে আমিও করি না। এবার সে বললো সাদা মদ ছাড়া বা হোয়াইট ওয়াইন ছাড়া, তার মানে কি আমি লাঞ্চে হোয়াইট ওয়াইন ছাড়া অন্য কিছু পান করি না। তার মানে এখানে যে বাক্যটা আছে, এখানে যে বাক্যটা আছে সেই বাক্যটা আমি আবার লিখে দেই। এবার বাক্যটা হবে এইরকম যে আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন। এইবার দেখেন এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। তাহলে এখানে বুঝতে হবে ভাই এইটা হলো তার কমপ্লিট বাক্য, কারণ
এক্সেপ্ট হোয়াইট ওয়াইন দিয়ে কিন্তু আপনি আমি ন্যারেশন চেঞ্জ করতে পারবো না। এখানে আরেকটা ঘটনা ঘটে গেছে যেটা দুর্ঘটনা করতে পারে আমরা যদি ধরতে না পারি, সেটা হচ্ছে she proceeded although I had not spoken। এই যে দেখেন যখন এক্সট্রা পার্ট থাকবে মাথা রাখবেন এগুলো হচ্ছে এক্সট্রা পার্ট। এক্সট্রা পার্টকে সব সময় সামনে ধরে নিতে হয়। তাহলে আমরা এই এক্সট্রা পার্টটাকে সামনে ধরে নিয়ে আবার ন্যারেশনটাকে চেঞ্জ করি। তাহলে দেখেন although এই যে এক্সট্রা পার্টটাকে আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ, প্রসিড মানে বলতে থাকা, এগিয়ে যাওয়া, কথা কথা চালিয়ে যাওয়া। although I had not spoken, যদিও আমি কোনো কথা বললাম না, এইবার এতটুকু কমা দিয়ে আমরা আলাদা করে নিলাম, পরের অংশটুকু আলাদা করে নিতে হয়। she proceeded, proceed মানে কথা চালিয়ে গেল, হ্যাঁ, she proceeded that। এইবার এই পুরো বাক্যটাকে ধরতে হবে, except white one কিন্তু বাক্য না, I never drink, তাহলে এটা কি হয়ে গেল? she never drank anything for luncheon। একটা কাজ করি, এই লাইনটাকে আমি নিচে নিয়ে আসতেছি, হ্যাঁ, anything for luncheon, এইবার এর সাথে যুক্ত করেন except white wine, except white wine। তাহলে প্রথমে বললো যে আমি লাঞ্চে কোনো কিছু পান করি না, আমি সাথে সাথে উত্তর দিলাম আমিও করি না, ঠিক আছে। এবার সে বললো যে আমি লাঞ্চে হোয়াইট ওয়াইন ছাড়া অন্য কোনো কিছু পান করি না। এইটা বলার পরে সে আবার বললো দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনস, এই হোয়াইট ওয়াইনস গুলো, এই ফরাসি হোয়াইট ওয়াইনস যেগুলো, এগুলো এই ফরাসি ওয়াইনস গুলো আর সো লাইট, এগুলো খুবই হালকা পাতলা, দে আর ওয়ান্ডারফুল ফর ডাইজেশন, তারা ডাইজেশন বা হজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন এই তিনটা লাইনই কিন্তু এই বেডি বলছে, এই মহিলা বলছে, হ্যাঁ, এই মহিলা বলছে। তাহলে আমি কিন্তু এখানে অ্যান্ড সেড, অ্যান্ড অলসো সেড এভাবে, বা দেন সেড, অ্যান্ড অ্যাডেড এভাবে করতে পারতাম। আমি চাইলে এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম, কারণ এই বাক্যটা অলরেডি বড় হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমি আবার যুক্ত করতে পারি। আমরা একটা লিঙ্কার নিয়ে যুক্ত করলাম, আফটার দ্যাট। এই যে দেখেন আফটার দ্যাট কোথায় পেলাম, কারণ এই কথাটা বলার পরেই তো বলছে। তাহলে আফটার দ্যাট, তারপরে, অথবা আপনি বলতে পারতেন অলসো, অথবা দেন, তারপর। হ্যাঁ, এবার দেখেন দিস ফ্রেঞ্চ ওয়াইন, তাহলে আমরা কি বলবো? she said that। আপনি চাইলে সেড না বলে রিমার্ক, মন্তব্য করলেন, আপনি চাইলে এভাবে বলতে পারতেন she remarked that, she said that, যেটা ভালো লাগে বলেন, কোনো সমস্যা নাই। দিস, আমরা জানি দিস থাকলে those হয়, those French white wines are, তাহলে কি হবে? were so light, and added, এবার আমরা সেড and সেড দিতে পারতাম, and added that they are, তাহলে আমরা লিখবো they were, এই they মানে কি মদের কথা বলতেছে, they were wonderful for, এই চলে আসছে for digestion। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন কিনা দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ। ঠিক আছে, দয়া করে একটু বলেন। আব্দুল আজিজ ভাই ডিউটিতে যাচ্ছেন, হ্যাঁ সমস্যা নাই। ফজল রাবি বলতেছেন ডিডন্ট দিলেন কেন? ডোন্ট হইতো না ভাই, ডোন্ট থাকলে ডিড নট হবে না।
আমরা তো ন্যারেশন চেঞ্জ করতেছি, এটা তো বুঝতে হবে দাদা। আচ্ছা, বোঝা গেছে কিনা একটু বলেন প্লিজ, বোঝা গেছে তো? বোঝা গেছে কিনা একটু কমেন্ট করতে হবে বাবা। একটু কুইকলি বলতে হবে, হ্যাঁ। আচ্ছা ওকে, তাহলে এইভাবে আমরা খুব সহজেই, হ্যাঁ, খুব সহজে আমরা প্যাসেজ ন্যারেশন গুলোকে কভার করতে পারি। এখন ঝামেলাটা হইতেছে কোন জায়গায় জানেন? আমরা ঠিকঠাক মতো প্র্যাকটিস করি না, বা আমাদেরকে 2-4টা ধরে ধরে এভাবে করায় দেওয়া হয় না বলেই আমরা অনেক সময় এই জায়গাতে কট খায় যাই, করতে পারি না। আচ্ছা, ইনশাল্লাহ আপনারা পারবেন, আমার দৃঢ় বিশ্বাস। বলতেছেন স্যার আরেকবার প্লিজ ডোন্টের বিষয়টা। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে এটা কি ছিল, নাইদার ডু আই। আমি আসলে অন্য পেজে যাওয়ার সাথে সাথে লেখাগুলো ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তো দেখেন নাইদার ডু আই। আমি কি বলেছিলাম যে আপনি এটা দুটো ওয়েতে করতে পারেন, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস আইদার, এইভাবে এগ্রিমেন্ট করতে পারেন, অথবা নাইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট লিখতে পারেন। এখানে যেহেতু নাইদার ছিল তাই ডোন্ট ছিল না ভাই। আমি তো এটাকে এইভাবে রাখলে ন্যারেশন চেঞ্জ করতে পারবো না, আমার তো সাবজেক্ট আগে আনতে হবে। তাই আমি এটাকে আই ডোন্ট আইদার বানায় নিছি, হ্যাঁ। এটা আমি জাস্ট প্রথমে বানায় নিছি, আমি যখন ন্যারেশন চেঞ্জ করছি তখন আমি এটাকে ডিডেন্ট বানায় ফেলছি। কারণ আমরা জানি ন্যারেশন পরিবর্তন করার সময় প্রেজেন্ট টেন্স গুলোকে পাস্ট বানাতে হয়, V1 থাকলে V2 হয়, V2 থাকলে অ্যাড প্লাস V3 হয়। ফজলে রাব্বি ভাই, হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। ওকে ডিয়ার, এইবার দেখেন আমরা ওই যে ইন্টারমিডিয়েটের নতুন 2026 সালের এইচএসসি যারা 2026 সালে এক্সাম দিবেন তাদের যে নিউ টেক্সট বুক, সেই টেক্সট বুক থেকে আমরা একটা ন্যারেশন নিয়েছি। ওকে, আমরা ওই যে দ্য ফ্যারোস টেল পড়লাম, একটা পাখিকে, একটা তোতা পাখিকে কিভাবে শিক্ষা দেওয়ার নামে আসলে মানে তাকে মেরে ফেলা হয়, সেরকম একটা আমরা গল্প পড়েছিলাম না, গল্পটা। ওই গল্পটাতে দেখেন আমরা দেখেছিলাম যে আ টিচার কেম, মাথায় রাখবেন ইনভার্টেড কমার বাইরে যা থাকবে পুরো অংশটা আমরা লিখে নিব, নিয়ে পরবর্তীতে আমরা ন্যারেশন চেঞ্জ করব। আ টিচার কেম টু গিভ লেসন টু দ্য বার্ড, একটা শিক্ষক পাখিকে শিক্ষা দেওয়ার জন্য আসলো, এটা আমরা চেঞ্জ করব না। হি টুক আ পিঞ্চ অফ স্নাফ, সে একটু নস্যি নিল। ওই যে আগের দিনে কি করতো, তামাকের গুঁড়া ছিল, তামাকের গুঁড়া নাক দিয়ে টেনে নিত আর কি, হ্যাঁ। এখন আমরা বিভিন্ন মুভি টুভিতে দেখি যে ভিলেনেরা বা যারা ড্রাগ অ্যাডিক্টেড তারা কি করে, এরকম করে নেশা টেনে নেয় মুখে, তাই না? ওটার কথাই বলা হচ্ছে। দেখেন পিঞ্চ অফ স্নাফ, সে একটু নস্যি নাকে টেনে নিল, এন্ড ডিক্লেয়ার্ড, এবং ঘোষণা দিলেন। এই যে দেখেন ডিক্লেয়ার্ড, রিপ্লাইড, আনসার্ড, এই শব্দগুলো চেঞ্জ করে সেড লিখতে হয় না। দিস ইজন্ট আ ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সট, এই যে দেখেন এটা শুধুমাত্র কিছু টেক্সট বা পড়াশোনার বিষয় নয়, ঠিক আছে। এই যে জাস্ট এতটুকু কথা ছিল। তারপরে দেখেন ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউজ, রাজার একজন নেফিউ, ভাইগনা বা ভাতিজা বা ভাইগনা, সে কি করলো, সেন্ড ফর স্ক্রাইব, অন্য লেখকদেরকে ডেকে পাঠালেন। পরিবর্তন হবে না। দে মেড মাল্টিপল কপিজ অফ ভ্যারিয়াস টেক্সট আনটিল দেয়ার ওয়াজ আ ভেরিটেবল মাউন্টেইন, তারা যেন একদম পাহাড় সম হয়ে গেল এই পর্যন্ত। এরপরে দেখেন ন্যারেশনটা চেঞ্জ হবে কোন জায়গায়, যে ব্রাভো exclaimed those who saw it, there is no room for any more knowledge, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে ন্যারেশন চেঞ্জ করে দেখি, হ্যাঁ। আমি আবারও বলি ভাই, এই যে এই দুটো লাইন, হ্যাঁ, এই দুটো লাইন আমরা জাস্ট লিখে দিব, এটা ন্যারেশন চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে আমি লেখা শুরু করছি এইখান থেকে। আ টিচার কেম, আমি এই লাইনটা লেখার দরকার নাই। তাহলে আমি প্রথমে এই লাইনটা লিখে নিব, আ টিচার কেম টু গিভ লেসন্স টু দ্য বার্ড, এতটুকু, হ্যাঁ। এটা হচ্ছে 1 নাম্বার লাইন, এইটা হলো গিয়ে 2 নাম্বার লাইন, আমি নাম্বারিং করতেছি। তারপরে মনে করেন এইটা হলো 3 নাম্বার লাইন,
এই যে এটা হলো 4 নাম্বার লাইন, এইটা হলো 5 নাম্বার লাইন। হ্যাঁ, তাহলে আমাদের কাজ করতে হবে শুধু 2 নাম্বার এবং 5 নাম্বার লাইনে। তার মানে আমরা প্রথমে 1 নাম্বার লাইনটা লিখে ফেললাম, এটা তো থাকবেই, এর সাথে থাকবে। এবার দেখেন 1 নাম্বার লাইনটা কিন্তু থাকবে, আমরা কি লিখব? হি took a pinch, pinch মানে চিমটি, pinch of snuff, সে কিছুটা নস্যি নিল, and declared, এবং ডিক্লেয়ার করলেন that this is not a matter of just a few text। তাহলে দেখেন এইখানে যেহেতু this আছে, এই দিসটা কি হয়ে যাবে? that হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি 2 বার that লিখবো কিনা? আমরা এই দ্যাটটা না লিখলেও চলে, আমি আপনাদেরকে বারবারই ন্যারেশন করানোর সময় বলেছি দ্যাট লিখলেও চলে, না লিখলেও চলে, কোনো সমস্যা নাই। 2 বার লিখলে এটা আসলে ব্যাড ইংলিশ হয়ে যায়, দেখতে ভালো লাগে না। ঠিক আছে ডিয়ার? দ্যাট ওয়াজ, এই যে দেখেন দিস ইজ নট, তাহলে আমরা কি লিখবো? দ্যাট ওয়াজন্ট আ ম্যাটার অফ জাস্ট, দ্যাট ওয়াজন্ট আ matter of just a few text। এতটুকু আমাদের কাজ শেষ। এবার 3 নাম্বার এবং 4 নাম্বার যে লাইনটা আছে আমরা সেটা লিখে ফেলবো। তার মানে এটার সাথে 3 নাম্বার লাইন আপনারা লিখবেন, প্লাস এটার সাথে 4 নাম্বার লাইন আপনারা লিখবেন। আমি আর লাইনটা লিখলাম না, আমি জাস্ট এভাবে লিখে রাখলাম। এবার 5 নম্বরে দেখেন, ব্রাভো exclaimed those who saw it। তাহলে দেখেন এই যে exclaimed those who saw it, তাহলে those who saw it, দেখেন ব্রাভো শাবাশ, exclaimed আবেগ প্রকাশ করলো, those who saw it যারা এটা দেখলো তারা। তাহলে আমরা কি বলবো? those who saw it। এইবার খেয়াল করেন, those তারা, who যারা, saw it যারা এটা দেখেছিল তারা। এবার exclaimed-টা পরে চলে আসবে। ব্রাভো বলছে, তাই না? ব্রাভো বলছে, দেখেন খেয়াল করেন, ব্রাভো কখন বলে? সারপ্রাইজড হয়ে গেলে, exclaimed with surprise। এরপরে কি বলছে দেখেন, there is no room, exclaimed with surprise that there is, দেয়ারটা চেঞ্জ হচ্ছে না, আমরা লিখবো there is এর জায়গায় was হয়ে গেল, there was no room for any more knowledge। ওকে, এই যে দেখেন কাজ শেষ। তাহলে এইভাবে, হ্যাঁ এইভাবে আপনাকে ধরে ধরে ন্যারেশন গুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমি আপনাদেরকে মোটামুটি ভাবে ন্যারেশন দেখাই দিলাম, আশা করি ইনশাল্লাহ এগুলো পারবেন। তো এতটুকু আমি করাই দিলাম। আমি আপনাদেরকে আজকে রাতে 2টা ন্যারেশন দিয়ে রাখবো। হ্যাঁ, আমি আজকে রাতে আপনাদেরকে 2টো ন্যারেশন দিয়ে রাখবো। আপনারা আমাকে আগামীকাল দুপুরের মধ্যে এই 2টো ন্যারেশন চেঞ্জ করে অবশ্যই আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01917211236 এই নাম্বারে আপনারা সেন্ড করবেন। ঠিক আছে, আপনারা অবশ্যই আমাকে এই নাম্বারটাতে পাঠিয়ে দিবেন। এবার আপনাদেরকে একটু বলি বাবা, আমরা আগামী পরশুদিন অর্থাৎ 10 মার্চ থেকে পার্টস অফ স্পিচের A to Z নিয়ে, মানে বাংলাদেশের ইতিহাসে বলতে পারেন সুপার ডুপার একটা অনলাইন কোর্স আনতেছি, যেটার কোর্স ফি হচ্ছে মাত্র 400 টাকা। বাট আপনারা আমাদের ইন্টারমিডিয়েটের ব্যাচে যেহেতু যুক্ত আছেন, এজন্য আপনারা মাত্র 300 টাকা এই কোর্সটাতে যুক্ত হতে পারবেন। আপনাদের জন্য বিশেষ করে যারা ইন্টারমিডিয়েটের কোর্স করতেছেন, দেখেন আপনারা তো ইন্টারমিডিয়েটের জন্য শিখছেন, সাইড বাই সাইড ইন্টারমিডিয়েটের উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এবং প্রত্যেকটা আইটেমে গিয়ে এই টপিকগুলো আপনাদের কাজে আসবে। এছাড়াও যারা ইন্টারমিডিয়েটে পড়তেছেন, আপনারা কিছুদিন পরে ভার্সিটি অ্যাডমিশনের এক্সাম দিবেন। ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন থাকেই। সো আপনি যদি টেক্সট বুক পড়ার পাশাপাশি আপনি অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকেন, প্লাস আপনার টপিকগুলো বুঝতে সুবিধা হয়, মন্দ হয় না। তো যারা যুক্ত হতে চাচ্ছেন, অথবা আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে, এখানে একবারে ক্লাস 5-6 থেকে শুরু করে আইএলটিএস এক্সাম দিচ্ছে এমন যে কেউ আমাদের এই কোর্সের সাথে যুক্ত হতে পারবে। যুক্ত হতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটু যোগাযোগ করতে হবে, তাহলে হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আজ রাতে কিন্তু আমি আপনাদেরকে 2টো হোমওয়ার্ক দিব, আমাকে আগামীকাল দুপুরের মধ্যে আপনারা সাবমিট করবেন। ঠিক আছে ডিয়ার, আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।